নমস্কার। আজ তোমরা যদি মনে করো ঘটনা বলছি ঘটনা, যদি মনে করো গল্প বলছি তাহলে গল্প, কিন্তু এটা ব্যাখ্যায় তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে এটা হতে পারে, তাহলে আমি মনে করব যে আমার ঘটনাটা বলা সার্থক হয়েছে। ঘটনাটা রাজস্থানের প্রত্যন্ত গ্রামের ঘটনা। গ্রামটির নাম বুন্দি। প্রত্যন্ত একটি গ্রাম রাজস্থানে। সেই বুন্দি গ্রামে এক মোটামুটি পয়সাওয়ালা এক কবিরাজের বাড়ি ছিল। অনেকটা জায়গা নিয়ে তার বাড়ি। বাড়িতে সেই কবিরাজ তিনি থাকেন আর তার স্ত্রী থাকেন। অত বড় বাড়ি, দোতলা বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা, সাথে আরো দুটো ঘর পাঁচিলের বাইরেই তাদেরই অংশ। সেই ঘরটাতে উনি এক কামাখ্যাবাসী এক অঘরী তান্ত্রিককে থাকতে দিলেন, আশ্রয় দিলেন। উনি আশ্রয়ের জন্য কিছুদিন ধরে ঘুরছিলেন রাজস্থানে, অলিতে গলিতে ঘুরছিলেন। কবিরাজ মশাই খুবই দয়ালু ব্যক্তি ছিলেন। গ্রামের লোকেরা খুব মান্য করত কবিরাজ মশাইকে। এই তান্ত্রিককে ওই দুখানা ঘর থাকার জন্য উনি ছেড়ে দিলেন যে তুমি এই ঘরে থেকো তোমার এই নিয়ে। ওই তান্ত্রিক, অঘরী যিনি তান্ত্রিক ছিলেন, তার বিশ্বনাথ অঘরী তান্ত্রিক। বাবা বিশ্বনাথ বাবা বলেই সবাই ডাকতেন। কিন্তু কোন লোকের সঙ্গে রাজস্থানে জবে থেকে এসছেন ওই বাসস্থানে কারোর সঙ্গে মেলামেশা করত না। ভোর রাত হলেই ঘুম ভেঙে যেত। কিছু গাছের ফুল কিছু সংগ্রহ করে তুলে নিয়ে আসতো অন্ধকার থাকতে, এনে তার ওই নিজের বাসস্থানে সঙ্গে একটা কুঠির ব্যবস্থা করেছিলেন, নিজেই বানিয়ে নিয়েছিলেন তার জায়গাতে। টালির চাল দিয়ে জমিদারকে বলেছিলেন, আপনি যদি কিছু অর্থ দেন তাহলে আমি এখানে একটা মায়ের মন্দির করে নাও। বললো বেশ, তো তুমি করে নাও, তোমার যা লাগে আমি খরচা দেব। জমিদারকে সেই বিশ্বনাথ অঘরী বাবা খুব ভালোবাসতেন। মাঝে মাঝে কারোর সঙ্গে কথা বলতো না। যখন একটু সময় পেত ওই কবিরাজ মশাইয়ের বাড়িতে চলে যেত, একটু গল্প টল্প করত। কিন্তু আশ্চর্য বিষয়, কবিরাজ মশাইয়ের বাড়িতে চা খেতে বললেও উনি চা খেতেন না। আবার উনি নিজেই চলে আসতেন নিজের বাসস্থানে। পুজো পাঠ একদম সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত করতেন। হঠাৎ কোনো এক ব্যক্তি কবিরাজ মশাইকে এসে একদিন খবর দিল, শুনেছেন কবিরাজ মশাই, আপনার তো সেই অঘরী বাবা দেহ রেখেছেন। বলছে হ্যাঁ, তাই কাল থেকে দেখছি না, কালকেও আসেনি, সন্ধ্যেবেলায় গল্প করতে আসেনি, আজকে সকালবেলাও আসেনি। বললো এই আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, একজন কোনো এক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে এলো, চোখ মুছতে মুছতে, মহিলা না পুরুষ, বললো মহিলাই ব্যক্তি, চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো। তা আমি প্রশ্ন করলাম, কোথায় গেছিলেন? অঘরী বাবার এখানে। কি হয়েছে, কাঁদছেন কেন? বললো বাবা নেই। বাবা নেই মানে? বাবা দেহ রেখেছেন বলে উনি বেরিয়ে চলে গেলেন। কিন্তু যে বেরিয়ে গেলেন তারপর ওনাকে আর আমি পেছন ফিরে তাকিয়ে দেখতে পারিনি কে সেই ভদ্রমহিলা। আমাকে তো জানান দিয়ে বেরিয়ে গেল। তাই আমার আর ওই জানার পর, শোনার পর আমি ভাবলাম খবরটা আপনাকে আগে দেওয়াই ভালো, আপনার সাথেই নয় দেখতে যাব।
সেই কবিরাজের বাড়ি। কবিরাজ মশাই তার স্ত্রীকে বললেন, আমি একটু ঘুরে আসছি অঘরী বাবার এখান থেকে, ওই তান্ত্রিকের বাড়ি থেকে একবার ঘুরে আসছি। বলছে তান্ত্রিক বাবা নাকি মারা গেছেন। তান্ত্রিকের বয়স ছিল, বিশ্বনাথ আগরীর বয়স ছিল 50-এ সদ্য নাকি পড়েছে। গেল, যখন কবিরাজ মশাই সামনে গিয়ে দেখছেন যে মেঝের মধ্যে পুরো চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো ঢোকা আর পুরো বড় বড় করে তাকানো। আসনে পুজো করতে করতে উনি দেহ রেখেছেন। এবার কি করবেন? যেহেতু ওনার পেছনে কেউ নেই, দেখাশোনার কোনো আত্মীয় স্বজন নেই, তাই কবিরাজ মশাই গ্রামের লোকেদের বলল, বিশ্বনাথ আগরীকে তো দাহ করতে হয়, তা তোমরা, আমি পয়সা করি যা লাগে দেব, তোমরা ব্যবস্থা করো। সেদিন ছিল অমাবস্যা, যেদিন বিশ্বনাথ আগরী মারা গেছে। মেঘটা দুপুর থেকেই কেমন গড় 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 করে ডাকছিল। মাঝে মাঝে ওই দুপুরে আলোর মধ্যেই বিদ্যুতের ঝলক দিচ্ছিল। দেখতে দেখতে লোকজন এসে যখন ওর বাড়িতে হাজির হলো, অঘরী বাবাকে নিয়ে যাবে খাটে করে শুইয়ে, তাও 10-12 জন লোক হয়েছিল গ্রামে, শ্মশান হিসাবে নিয়ে যাবে বলে। হঠাৎ কালো হয়ে এলো মেঘ, কালো হয়ে এলো মেঘ, অন্ধকার নেমে গেল। সন্ধ্যে তখন 6:30 বাজে। গ্রীষ্মের সন্ধ্যা, মনে হলো গভীর রাত। হঠাৎ 2-1 পশলা বৃষ্টির শুরু হয়ে গেল। কবিরাজ মশাই বলল, কি গো, বৃষ্টি এসে যাচ্ছে গো, তাড়াতাড়ি করে তোমরা হাঁটা দাও নিয়ে। হঠাৎ তারা 10-12 জন যারা এসেছিলেন শ্মশান হিসাবে নিয়ে যাওয়ার জন্য অঘরী বাবাকে, তারা তো যে যার নিয়ে এগিয়ে গেলেন রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে। সে সুদূর গ্রামের রাস্তা, কোনো বাতি নেই, তাই 2-1 জনের হাতে হারিকেন, কিছু পাটকাঠি, কিছু গাড়ির টায়ার, এইসব ব্যবস্থা করেছিলেন। সাইকেলের টায়ার নিয়ে ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এবার একজনের আলো, গ্রামে যিনি যাচ্ছিলেন সামনে সামনে, তার আলোটা ছাড়া বাকি 2 জনের আলো হাওয়াতে নিভে গেল। শুধু একজনের আলোই হারিকেনে জ্বলছিল। কাদের মধ্যে বিশ্বনাথ আগরী চলেছেন শ্মশানের পথে, এগিয়ে যাচ্ছেন। হঠাৎ বিদ্যুৎ খুব জোর চমকালো, যেন কোথাও কাছে পিঠে একটা বাজ পড়লো। কার 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 করে একটা আওয়াজ হলো। সব লোকেরা ভয় পেয়ে গেল। হঠাৎ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, ঠিক শ্মশানে ঢোকার মুখে। ওরা বিশ্বনাথ আগরীকে নামিয়ে রেখে যে যার একটা আশ্রয়স্থল খুঁজে নেওয়ার জন্য ছুটল। বিশ্বনাথ আগরী একটা গাছের তলায় রেখে ওরা দৌড়ালো 10-12 জন। যিনি কাছে হারিকেনটি নিয়েছিলেন, তিনিও হারিকেনটা নিভে যাওয়ার সাথে সাথে তিনিও আর সাহস করলেন না যে কাছে থাকবার জন্য, কেন শ্মশানটা তার সম্মুখে। তিনিও ভয় পেয়ে গেলেন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আর শেয়ালের হুঙ্কার, কুকুর কাঁদছে দূরে। হঠাৎ ওরা একটা পুরনো বাড়ি, একতলা বাড়ি, ভাঙা বাড়ি, ভেতরে গিয়ে আশ্রয় নিল। যখন আশ্রয় নিল তখন বৃষ্টি প্রচন্ড জোরে এসে গেল। বৃষ্টি যখন থামলো, দেখছে অঘরী বাবাকে যে গাছতলা শুইয়ে রেখে গেছিল, সেখানে অঘরী বাবার দেহটা নেই, বিশ্বনাথ আগরীর দেহটা নেই। শুধু সেই বাঁশের মাচাওয়ালা খাটটাই পড়ে আছে। তার মধ্যে সাদা কাপড় দিয়ে যেটা ঢেকে নিয়ে গেছিল, না কুকুরে নিয়ে গেল, না কোনো জন্তু জানোয়ারে নিয়ে গেল, এই সবাই বলাবলি করছে। তারপর কবিরাজ মশাইকে এসে বলল
এইরকম দুর্যোগের রাতে আমরা ফেলে একটা গাছের তলায় রেখে আশ্রয় নিয়েছিলাম একটা ভাঙা বাড়িতে। তারপর আর বিশ্বনাথ অগরীকে খুঁজে পাওয়া যায়নি। সে কি বলছো তোমরা? বলছো সত্যি। তার দেহটা অনেক খুঁজেছি, যদি কোথাও পাই পরের দিন পুলিশকে কবিরাজ মশাই খবর দিলে যদি এনার দেহটা পাওয়া যায় তাহলে আমরা সদ্গতি করে দাহ করে দেব সবাই মিলে। পুলিশও খুঁজে পেল না। এরপর দুটো রাত্রি যেতে না যেতেই শুরু হলো গ্রামে এক একটা মানুষ উদাও হয়ে যেতে। যারা উদাও হয়ে যাচ্ছে তারা কেউ মোটামুটি পয়সাওয়ালা ঘরের নয়, তারা যথেষ্ট গরিব। গরিব মানুষ যদি নিজেকে বিক্রি করার জন্য কোথাও ভ্যানিশ হয়ে যায়, উদাও হয়ে যায়, তার পরিবার কি ভাববে? আয়দার ভাববে নয় আমার স্বামী কোথাও কিডনি বেচবার জন্য চলে গেছে, নয় নিজেকে খিদের জ্বালায় আত্মহত্যা করেছে। বডিটাও বন্দি গ্রামে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই করতে করতে প্রায় 7-8টা গরিবের ঘর থেকে মানুষ উদাও হয়ে গেল। কবিরাজ মশাই জানতে পারল। হঠাৎ এরপর শুরু হলো যারা খুব পশু পালন করে, কারো বাড়িতে ধরো হাঁস মুরগি পালন করছে, দেখছে খাঁচার ভেতর থেকে হাঁস মুরগি উদাও হয়ে গেছে, খালি রক্তটুকু পড়ে আছে, আর কিছু নেই। আশ্চর্য বিষয়। এরপর শুরু হলো কুকুর, একজনের বাড়ির পোষা কুকুর ছিল, সেই পোষা কুকুরটা নেই। পোষা কুকুরটা যখন বাড়ি থেকে উদাও হয়ে গেল, সেদিন রাত্রিবেলায় খুব কুকুরের কান্নার আওয়াজ অনেকেই পেয়েছে, কিন্তু কুকুরটাকে আর খুঁজে পাওয়া গেল না। হঠাৎ কবিরাজ মশাইয়ের খুব চিন্তা হয়ে গেল, কি হলো? এই গ্রামে এরকম তো কোনোদিন ছিল না, কি হতে পারে? তাই কবিরাজ মশাই দোতলার বারান্দায় হঠাৎ বসে আছে। তার বাড়িটার সামনেটা অনেকটা বাগান, বড় বড় গাছ দিয়ে ঘেরা। হঠাৎ দেখছে সেই পূর্ণিমার সেদিন রাত ছিল, চাঁদের আলোয় গাছের তলায় কিছু ছায়া, কিছু অন্ধকার, কিছু আলো, এইভাবে হঠাৎ দেখছে একটা গাছের তলা থেকে চকচক চকচক করছে কি। গাছের ডালটা হস্ত করে নড়ে উঠল। সে বারান্দা থেকে চিৎকার করে উঠল, কে রে ওইখানে? কে? কোনো সাড়া শব্দ নেই। গাছের পাতাগুলো আবার স্তব্ধ হয়ে গেল। এবার কবিরাজ মশাই ছিল খুব সাহসী ব্যক্তি। একটা বড় লাঠি, একটা টর্চ নিয়ে সেই বাগানের ভেতর ওপর থেকে নেমে এলো সিঁড়ি দিয়ে। বাগানের ভেতর হেঁটে হেঁটে ভেতরটা যাচ্ছে, দেখছে গাছটার কাছে গাছের পাতাটা নড়ছে। কে ওইখানে? বল বল, কে ওইখানে? কি চুরি করতে এসছিস বল? হঠাৎ ভেতর থেকে ডাক্তার। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি বাড়ি চলে যান। কে তুমি? কে তুমি? আমাকে চিনলে কি করে? আপনি বাড়ি চলে যান, আপনার খুব ভালো হবে। আপনি এখানে থাকলে আমি খুবই ক্ষুধার্ত, আমি খুবই ক্ষুধার্ত। কে তুমি? কি খিদে পেয়েছে বলো, আমি খাওয়াবো তোমাকে। কবিরাজ মশাই, আপনি খুব ভালো মানুষ, আপনি আমার খিদে মেটাতে পারবেন না, আপনি চলে যান। হট করে যেই টর্চটা জ্বালিয়েছে, দেখছে কেউ একটা ওই দূরে একটা জাম দিয়ে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল অন্ধকারে। এটা কবিরাজ মশাই উপলব্ধি করলো যেদিন চোখের সামনে দেখলো এই দৃশ্যটা। এরপর মাঝে মাঝে
এরকম ঘরের কারো পোষা মুরগি, পোষা হাঁস, কোনো মানুষ, কোনো জন্তু এরকম উদা হয়ে যেতে লাগলো। কবিরাজ মশাইয়ের কাছে খবর আসছে গ্রামের এই কটা লোক, তার মধ্যে এই কজন উদাও হয়ে গেল, কোথায় যাচ্ছে না, তাদের বডির কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে, যদি শিয়াল কুকুরও ছিঁড়ে রাখে তারও তো বডির চিহ্ন পাওয়া যায়। হঠাৎ সেদিন ছিল আরেক অমাবস্যা। কবিরাজ মশাই এখন যদি কোথাও কলে যান তাহলে একটু ভয় হয়ে গেছে, গ্রামের লোক একটা করে উদাও হয়ে যাচ্ছে রাতের বেলায়, তাই একজন সঙ্গী নিয়ে যান। সেদিন বাড়ি থেকে 10-15 পা দূরে যাবেন, এই 5-7 মিনিটের রাস্তা। তাই কবিরাজ মশাই আর কাউকে সঙ্গী নেয়নি। কবিরাজ মশাই তার ব্যাগটা নিয়েছেন, হাতে টর্চটা নিয়েছেন, হেঁটে যাচ্ছেন। রুগী দেখে যখন ফিরছে তখন রাত্রি 9-9:30 বাজে। একে অমাবস্যার রাত, মনে হচ্ছে কত গভীর হয়ে গেছে জঙ্গলগুলো। দূরে কোথাও শিয়ালের ডাক, কুকুরের কান্নার শব্দ, আর শিয়ালের ডাক একটা থেকে আরেকটা, মানে জোরে জোরে ডেকে উঠেছে। কবিরাজ মশাই জোরে জোরে পা চালাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা হুঙ্কার, কবিরাজ ডাক্তার, কবিরাজ ডাক্তার, তোমায় না বারণ করেছিলাম তুমি এই পথ দিয়ে রাতে একা যাবে না? আমি যে আজ প্রচন্ড ক্ষুধার্ত, আমি তো ক্ষুধার্ত। হঠাৎ পেছনে তাকিয়ে টর্চটা যখন ফেলেছে দেখছে একটা গাছের তলায় সেই মাথাটা নিচু করে সেই বিশ্বনাথ অঘরী তান্ত্রিক, রোগা প্যাংরা, চোখ দুটো ঢুকে গেছে, বোঝা যাচ্ছে না, চোখ দুটো দেখতেও পাচ্ছে না। সামনে একটা দেহ মানুষের, তার বুকটা চিরে তার মাংসটা খাচ্ছে। কবিরাজ ডাক্তার থরথর করে কাঁপতে কাঁপতে সেখান থেকে দ্রুত শ্বাসের দৌড় বাড়ির পথে। সোজা বাড়িতে এসে স্ত্রীকে বলে, দরজাটা আটকে দাও, তাড়াতাড়ি করে আমাকে একটু জল দাও। কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো। যে সে তোমায় পরে বলবো, তুমি আমাকে একটু জল দাও। কবিরাজ মশাই তারপর রাত্রিবেলায় আর জ্ঞান ছিল না, ওই চেয়ারে বসে জল খেয়েই অজ্ঞান হয়ে বসলো ওই দৃশ্য দেখে এসে। তারপর উনি জানিয়েছিলেন এই ঘটনা তিনি বিশ্বনাথ অঘরী তান্ত্রিককে দেখেছেন। তিনি এখন রক্ত পিচাস হয়ে গেছেন, গ্রামে গঞ্জে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি মৃত অবস্থায় বেঁচে উঠেছেন অঘরী পিচাস বিশ্বনাথ তান্ত্রিক। মানুষের রক্ত খাচ্ছে, পশুর রক্ত খাচ্ছে। এক বন্দি গ্রামে এক সত্য ঘটনা। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। যারা আমার সাবস্ক্রাইবার হননি এখনো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন এটা গল্প, তবে গল্প হিসাবেই নেবেন। যদি মনে করেন ঘটনা, কবিরাজ মশাই